সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকার ৬ মাস অতিক্রান্ত করেছে। আমাদের দেশের যে চিরাচরিত প্রথা, সেই প্রথা অনুযায়ী একটি সরকারকে বা যেকোনো একটি প্রতিষ্ঠানকে সাধারণত মাস ৬ সময় দেওয়া হয়, যেটিকে বলা হয় মধুচন্দ্রিমা। তো সেই দিক থেকে সরকারের এই প্রথম ৬ মাস, এটিকে যদি আপনি মধুচন্দ্রিমা ধরেন, এই মধুচন্দ্রিমার সময় পার হয়ে গেছে। এখন সরকারের সামনে কতগুলো রূঢ় বাস্তবতা দেখা দিয়েছে। এই বাস্তবতাগুলো নিয়ে কথা বলব, কিন্তু তার আগে এই সরকারের যে শুরুটি, এটি কেমন ছিল? তার বাস্তব প্রমাণ আমরা দেখি যখন জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে এসে ঢাকার পূর্বাঞ্চলের যে ৩০০ ফিট সড়ক, এই সড়কে তিনি প্রথম পাবলিক গ্যাদারিং বা পাবলিক মিটিং করেছিলেন। সেখানে ইংরেজিতে তিনি একটি শব্দ বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। পরে অবশ্য এটাকে অ্যামেন্ডমেন্ট করে তিনি বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান। আপনারা জানেন যে আমেরিকার ধর্মীয় নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, দুজন মার্টিন লুথার কিং ছিলেন। প্রথমজন সে বিখ্যাত, মানে প্রথমজন, আর দ্বিতীয়জন হল আমেরিকার। তো দ্বিতীয়জন আমেরিকার, তার যে স্বপ্ন, তার যে কথা, তার যে বক্তব্য, সেগুলো নিয়ে আই হ্যাভ এ ড্রিম। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন ৫০-এর দশকে, যেমন একদিন আসবে যেখানে কালোরা এবং সাদারা একে অপরের সঙ্গে হাতে মিলিয়ে তারা কাজ করবে, তাদের মধ্যে হিংসা দেশ থাকবে না। তো এই তার যে বিখ্যাত স্বপ্ন, সেই স্বপ্ন বলার পরেই আততায়ীর হাতে তিনি যখন নির্মমভাবে খুন হন, তখন তার সেই স্বপ্নটি, আই হ্যাভ এ ড্রিম, সে ড্রিমটি অমরত্ব লাভ করে। ঠিক তদ্রূপ মার্টিন লুথার কিংয়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কারা তাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বা তিনি নিজে লিখেছেন বা নিজে বলেছেন, আমি এটা বলতে পারবো না। তবে মার্টিন লুথার কিংয়ের যদি পরিণতি আপনি চিন্তা করেন, তাহলে তার যে ড্রিমটি, এই ড্রিমটি আমেরিকান সমাজ গ্রহণ করতে পারেনি, এবং তারা, অর্থাৎ আমেরিকান সমাজ, মার্টিন লুথার কিংকে মেরে ফেলেছে। কাজেই একজন মৃত ব্যক্তি, যিনি কিনা তার স্বপ্নের জন্য মারা গিয়েছেন, তার এক্সপেকটেশনের জন্য মারা গিয়েছেন, তার প্ল্যানের জন্য মারা গিয়েছেন, তার সেই বক্তব্যটি একজন পলিটিক্যাল লিডার বাংলাদেশে এসে বলেছেন। তো কাজেই তার সেই স্বপ্নটিকে যদি অমরত্ব দিতে হয় বা তার প্ল্যানটিকে যদি অমরত্ব দিতে হয়, তাহলে তো মার্টিন লুথার কিংয়ের পরিণতি তাকে ভোগ করতে হবে। এই যে সহজ সরল সমীকরণটি বা ইতিহাসটি তারেক রহমান সাহেবের কাছে কেন বলেনি লোকজন, বা কেন উনি এই ইতিহাসটি জানেননি? তিনি যদি নেলসন ম্যান্ডেলার কোনো শব্দকে ন্যারেট করতেন, তিনি যদি রোনাল্ড রিগানের কোনো শব্দকে ন্যারেট করতেন, ওটা আরও বেশি, মানে যাকে বলে, বাস্তবতা পেত। তিনি যদি মার্কাস আর্লিয়াস, জুলিয়াস সিজার, ওনাদের কোনো বক্তব্যকে করতেন, যারা মানে তাদের রাজনৈতিক যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন। কোনো স্বপ্ন তারা কাউকে দেখাননি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আর সে স্বপ্নর কথা বলার কারণে তাদের মরতে হয়নি। তো এইরকম যারা সফল মানুষ, যারা তাদের প্ল্যানকে বাস্তবায়ন করে গেছেন টু দি পয়েন্টে, তো সেরকম স্বপ্ন জাতিকে না দেখিয়ে তিনি যখন বললেন, আই হ্যাভ এ প্ল্যান, এখন এই ৬ মাসে আমরা তার সেই প্ল্যানগুলো কি দেখলাম, প্ল্যানগুলোর অবস্থা কি? তিনি সেই তার আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, এরপরে তার সরকার ক্ষমতায় এলো। তিনি তার প্ল্যান অনুযায়ী আমরা দেখলাম যে বিরাট ঢাউস প্রকৃতির একটি উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন, একটি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তার আপনজন, বিশ্বাসজন, প্রিয়ভাজন, তিনি কাউকে বঞ্চিত করেননি। এবং
যাকে বলা হয় রাষ্ট্রীয় পদ-পদবি দিয়ে মানুষকে খুশি করার, সুখী করার যদি কোনো প্ল্যান কারো থাকে গত ১০০ বছরে এশিয়ার সাবকন্টিনেন্টে তারেক রহমান সাহেবের মতো এরকম সফল কেউ নন। তিনি তার ঘরের ঝাড়ুধার থেকে শুরু করে মুচি, তার ড্রাইভার, তার পিয়ন, তার আড্ডালি, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার শুভানুদ্দায়ী, তার সঙ্গে যারা কথা বলেছেন, এমন কোনো মানুষ নেই যে গত ৬ মাসে তার আপনজনদেরকে তিনি মানে এই রাষ্ট্রীয় কর্মে একীভূত না করেছেন। সবাইকে করেছেন। অনেকে অখুশি, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে অখুশি, কিন্তু খুশির পরিমাণ বেশি। তার দলের যারা লোকজন আছে সবাইকে তিনি সেই বিভিন্ন কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তারপরে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, প্রেস সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে, প্রেস মিনিস্টার রূপে, মানে এ যাবৎকালে যে কত হাজার বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে দেশে, দেশের বাইরে নিয়োগ দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। ইফ ইট ইজ প্ল্যান, এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলব তাকে ১০০-তে ১০০ নম্বর দেয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। তিনি সবাইকে তার সঙ্গে ধরেন যাদের বন্ধুত্ব ছিল, তার সঙ্গে যার বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল, এমনকি দলের বাইরে যে সমস্ত লোকজন ছিল, অন্য দল থেকে এনেছেন, মোরালেস সবার সঙ্গে তিনি কথা রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন এবং সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। তো এটা যদি প্ল্যান হয়, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করেছেন। ২ নম্বরে যেটা আছে সেটি হলো এই তার প্ল্যান বাস্তবায়ন পর তিনি যাদেরকে সুযোগ দিয়েছেন তারা কি ঠিকমতো পারফর্ম করছেন? এটা খুব দুঃখজনক। কেউ পারফর্ম করেননি। সবাই একটা বিরাট অংশ তার সঙ্গে মুনাফিকি করেছেন। অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন। অনেকে জনরোষের শিকার হয়েছেন। অনেকে কর্মক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এই কথাগুলো চমৎকারভাবে তার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, এখানে আসলে অনুকরণ করার মতো যদি কিছু থেকে থাকে বা কেউ থাকে সেটা কেবলমাত্র প্রধানমন্ত্রী। বাকি আমরা যারা আছি আমরা কেউ ব্যতিক্রমধর্মী কিছু দেখাতে পারিনি, বরং আমাদের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে। এবং এই সকল দুর্নীতির মান, এই সকল দুর্নীতির যে প্রকৃতি, এটা এত নিম্নমানের এবং এতটা জঘন্য যেটি বলার মতো নয়। এবং এই ৬ মাসের মধ্যে যে কথাগুলো একেবারে কেউ কখনো কল্পনা করেনি, এটা আউট অফ প্ল্যান। এটা তারেক রহমান সাহেবের এই প্ল্যানের মধ্যে এটা ছিল না। সেটি হলো এই অল্প সময়ের মধ্যেই বিরোধী দল তাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চাইবে। তার বিরুদ্ধে আরেকটা গণ-অভ্যুত্থান করতে চাইবে। রাজপথে ছাত্র শিবির, ছাত্রদল মারামারি করবে। তারপর দেশের আইনশৃঙ্খলা যে অবস্থা, এটা অবনতি ঘটবে। তার এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করা হবে এবং তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য মামলা হবে, জেলে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এগুলো প্ল্যানের বাইরে ঘটেছে। ফলে কি হলো, তার যে নিজস্ব প্ল্যান আছে সেই প্ল্যান এবং প্ল্যানের বাইরে যা কিছু ঘটছে, এই দুয়ে মিলে সরকারের সমস্ত কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি করে ফেলেছে। তিনি নিঃসন্দেহে প্ল্যান করেননি যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে ২০২৬ সনের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসতে চাইবে। তিনি অবশ্যই তার প্ল্যানের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেননি যে এত দ্রুত ৬ মাসের মাথায় গিয়ে তার মন্ত্রিপরিষদের একটা বিরাট অংশকে তাকে বাদ দিতে হবে। এরা অনেকে ক্যান্সারের মতো হয়ে গেছে। এদেরকে যদি তিনি কন্টিনিউ করেন তাহলে তার ইমেজ থাকবে না। আবার তিনি যদি তাদেরকে বাদ
না দেন, তাহলেও তার সরকারের কাজের গতি আসবে না। এটা তার প্ল্যানের মধ্যে ছিল না। তিনি হয়তো চিন্তা করেছেন যে তিনি কাজের একটা মূল্যায়ন করবেন। অনেককে শাসন করবেন, অনেককে সতর্ক করবেন। কিন্তু মানে অবস্থা হলো কি দালালি, টাউটারি, বাটপারি এমন পর্যায়ে যে স্বয়ং প্রধানমন্ত্রী মঞ্চে থেকে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে, "আপনার আমার সঙ্গে যে প্রাইভেট কথাটা হয়েছে এটা এখানে বলবেন না। আপনার তেল দেওয়ার দরকার নাই।" তিনি স্লোগান বন্ধ করার জন্য তার দলের লোকজনদেরকে বলছেন, "তোমরা যদি আবার স্লোগান দাও তাহলে তোমরা গুপ্ত।" এই জিনিসগুলো তার প্ল্যানের মধ্যে অবশ্যই ছিল না। এখন এই যে তার সরকারের যে ৬ টি মাস চলে গেল, হানিমুন পিরিয়ড চলে গেল। এই হানিমুন পিরিয়ডে আমরা যে জিনিসটা দেখলাম যে সরকারের মধ্যে খুব পাওয়ারফুল হয়ে পড়েছে। অতিমাত্রা আনটাচেবল। এরকম অন্ততপক্ষে ১ ডজন মন্ত্রী, এমপি, উপদেষ্টা আছেন। যাদের সংখ্যা কম করলে ১২ জন। কেউ তাদেরকে একটা টাস্ক করবে, তাদেরকে নিয়ে একটা কথা বলবে, এটা কেউ কল্পনা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে তাকে একজন সুপারম্যান বানানো, তাকে একজন অলি আল্লাহ বানানো, গাউস কুতুব বানানো, এমনকি শেখ হাসিনার চাইতে তাকে পাওয়ারফুল বানানোর জন্য তার দলের মধ্যে এক শ্রেণীর লোক রীতিমতো চক্রান্ত শুরু করেছে এবং এতে করে তার যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশ থেকে বের হওয়ার মতো কোনো প্ল্যান এখনো পর্যন্ত তিনি পেশ করেননি। তো আই হ্যাভ এ প্ল্যান একটা সিঙ্গেল, এটা হলো সিঙ্গুলার নাম্বার। এখন সেই সিঙ্গুলার নাম্বারের যে প্ল্যান সেটা হতে পারে যে তিনি দেশের কল্যাণ করতে চান, দেশের উপকার করতে চান, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সেটার সাবসেকশনে গিয়ে এ, বি, সি, ডি আরও অনেক কিছু হতে পারে। কিন্তু গত ৬ মাসে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, চীনের সঙ্গে সমস্যা, এমনকি আমেরিকার সঙ্গে সমস্যা। এই সমস্যাগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এইগুলোকে নিয়ে এখন তার নতুন প্ল্যান করতে হবে। তিনি অনেককে রিক্রুট করেছেন স্নেহের বশে, ভালোবেসে, আবেগের বশে। কিন্তু এই সেই রিক্রুটমেন্টগুলো ভালো হয়নি। এবং সেই লোকগুলো আসলে প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষা হবে, বিএনপির উপকার হবে, দেশের উপকার হবে, সরকারের উপকার হবে। এইরকম ঠিক জনকল্যাণমূলক কোনো কাজ, এরকম জনকল্যাণমূলক কোনো পরিকল্পনা কিংবা জনতুষ্টিমূলক কোনো পরিকল্পনা কেউ করতে পারেননি। তার রিক্রুটকৃত যে সমস্ত লোকজন যাদেরকে তিনি রিক্রুট করেছেন প্রায় সবাই ইমেজ হারিয়ে ফেলেছেন। অনেককে দেখলে মানুষ ভুয়া স্লোগান দেয়। অনেককে দেখলে মানুষ রাগ হয়ে যায় এবং অনেককে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য মানুষ ওঁত পেতে বসে আছে। কাজেই এ সকল বিষয় অর্থাৎ তিনি যে রিক্রুটমেন্টগুলো করেছেন, এখানে তার যে প্ল্যান ছিল, এটা যদি আপনি প্ল্যান এ ধরেন, খুব ইমিডিয়েটলি তাকে যদি সারভাইভ করতে হয়, তাহলে তার প্ল্যান বি লাগবে। উইদাউট বি ছাড়া তিনি সাস্টেইন করতে পারবেন না। তিনি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশা থেকে অনেককে তিনি ডেকেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। প্রফেসর আব্দুল আবু সাঈদ, প্রথম আলোর সম্পাদক, নুরুল কবির সাহেব, তারপর মাহফুজ আনাম সাহেব থেকে শুরু করে আর অনেকে কেউ তার সঙ্গে দেখা করেছেন, কেউ তার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন, কেউ তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এই মানুষগুলো এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে সম্পর্কের কারণে তারা কেউ সমাজে এখন সম্মানিত নন। পুরো সমাজ তাদেরকে টিটকারি করছে, ঠাট্টা করছে। আরে তোমরা তো এখন গেছিলা। বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। এটাও সম্ভবত তার প্ল্যানের মধ্যে ছিল না। এবং এই প্ল্যানটা থেকে চেঞ্জ করতে হবে যে কেন একজন লোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাকে নিয়ে লোকজন ট্রল করছে। কোনো একটা মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার সঙ্গে লোকজন তাকে মাইনাসের খাতায় ফেলে দিচ্ছে। এটা কেন হচ্ছে? মাহমুদুর রহমান মান্নার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তিনি
জেনুইনলি প্রধানমন্ত্রীর কতগুলো প্রশংসা তিনি করছিলেন। কিন্তু সেই প্রশংসা করার পরও দেখা গেল যে সামাজিক মাধ্যমে মাহমুদুর রহমান মান্না সাহেবকে নিয়ে যাচ্ছে তাই। আবার মন্ত্রী হওয়ার শখ, এত অপমান হয়েছ, মার খেয়েছ, তোমাকে মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি, নির্বাচনের সময় ধাওয়া দিয়ে তোমাকে আঘাত করে, পিটুনি দিয়ে তোমাকে তারপরে শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। তুমি অসুস্থ ছিলে, তারপর তোমার দালালি যাচ্ছে না। এর অর্ধেক দালালি যদি তুমি শেখ হাসিনার জন্য করতে, তাহলে তুমি অনেক আগেই মন্ত্রী হতে পারতে। এই সমস্ত কথাবার্তা জনাব মাহমুদুর রহমান মান্নাকে শুনতে হচ্ছে। এই বিষয়গুলো এই যে সরকারের ৬ মাস এবং প্রধানমন্ত্রীর যে প্ল্যান, এই প্ল্যানের বাইরে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে মূল্যায়ন করতে হবে এবং প্ল্যান এ, বি, সি, ডি বাস্তবায়ন করতে হবে এবং এতেই সরকারের কল্যাণ, দেশের কল্যাণ, প্রধানমন্ত্রীর কল্যাণ, আর এই প্রধানমন্ত্রীর কল্যাণ হলে আমাদের সবার কল্যাণ হবে।